আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সেই দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, বেনিফিট সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। সেই দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি কিছু আপডেট দিয়ে থাকি, তো আপডেট দেবো এবং আপনাদের কল সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট। যখনই কল আসবে আমি আপডেট বন্ধ করে আমি আপনাদের কল নেব এবং আপনাদের প্রশ্নগুলো শুনে আমি উত্তর দেব। তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন যে আমি ওভার দ্য ফোন আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছি, আমি কোনো ডকুমেন্ট দেখছি না, এটির বেসিসে কিন্তু আমি অ্যাডভাইসগুলো দিয়ে থাকি। তো এরপরে আমি বলবো যে অ্যাডভাইসের উপর বেসিস করে আপনারা কোনো অ্যাকশনে যাবেন না। আপনারা যেটা করবেন সেটা আপনারা নিজেটা পারলে আরও রিসার্চ করবেন অথবা যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে 1-to-1 যে বুঝে আপনারা অ্যাডভাইস নেবেন। আপনাদের কেসের মেরিট কতটুকুন আছে এবং লিস্ট অফ ডকুমেন্ট আছে, এগুলো জেনে বুঝে তারপরে করবেন। এখনকার সময়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনগুলো, সেখানে ডকুমেন্ট আপলোড করা লাগে এবং বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা লাগে। তো এই প্রসেসটা আসলে লজিস্টিক সাপোর্ট না হলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, যে সাপোর্টটা মূলত সলিসিটার প্র্যাকটিসগুলোর মূলত থেকে থাকে। তো আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে সবসময় আপনারা দেখবেন যে আপনাদের যে প্র্যাকটিসিং যে সলিসিটার আছেন কিংবা যারা রেগুলেটেড অ্যাডভাইজার আছেন, আপনারা তাদের কাছ থেকে অ্যাডভাইস নেবেন। এবং অনেক সময় দেখা যায় টেবিল চেয়ার নিয়ে বসে গেছে কিংবা বিভিন্ন জায়গায় তাদের কোনো আনরেগুলেটেড তারা অ্যাডভাইজার, তাদের অ্যাডভাইস আপনারা না নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কাজ করবে। যেহেতু তাদের এক্সপিরিয়েন্স নাই এবং তাদের কোয়ালিফিকেশন নাই, তখন কিন্তু এগুলোর সমস্যা হতে পারে। তো এই ধরনের কিন্তু সিনারিও আমি অনেক দেখেছি। অনেকেই আসছে, দেখা যাচ্ছে যে তাদের হয়তো অ্যাপ্লিকেশনে কোনো মেরিটই ছিল না এবং হয়তো যে কোনো এক্সপার্ট লয়ার কাছে গেলে তারা বলতো যে এই ডকুমেন্টগুলো না হলে আসলে অ্যাপ্লিকেশন করে লাভ নাই, কিন্তু অ্যাপ্লিকেশন করেছে এবং দেখা যাচ্ছে রিফিউজ হয়ে গেছে। ঠিক একই রকমের অ্যাপিলের ক্ষেত্রে। অথবা আপনারা খেয়াল রাখবেন যে যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন, যে আপনারা অ্যাডভাইস নেবেন, লিস্ট অফ ডকুমেন্টের মেরিট কত সেগুলো বুঝে সুঝে তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমি প্রথমেই যে আপডেটটা নেব দিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের উপরে আমি কথা বলবো। আপনারা জানেন যে আর্ন সেটেলমেন্ট যেটা কনসালটেশন হয়ে গেছে এপ্রিলে এবং ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে এটার উপর ডিসিশন দেওয়ার কথা ছিল যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে সেটা বেড়ে 10 ইয়ার্স হওয়ার কথা এবং সেটা এপ্রিলে 2026-এ এটার উপরে ডিসিশন নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে অক্টোবরে হয়তো বা এটার উপরে ডিসিশন আসবে। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এর ভিতরে আমরা বিভিন্ন রকমের আপডেট পেয়ে থাকি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে আর্ন সেটেলমেন্টের ব্যাপারে দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হবে কিনা, এটা একটা ইস্যু। আর একটা থাকে যে যদি এটা ইমপ্লিকেশন হয়ে থাকে তাহলে সেটাকে রেট্রোসিভ ইফেক্ট হবে কিনা। তো গভর্নমেন্ট কিংবা হোম অফিস এটা ডিটারমাইন যে তারা আর্ন সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং সেটা সেপ্টেম্বর কিংবা অক্টোবরে যখন এটার উপর ডিসিশন আসবে তখন হয়তো তারা এটা কবে থেকে ইমপ্লিকেশন হবে সেটা তারা জানাবে। এখন প্রশ্ন আসছে যে এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হবে কি না। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলতে সেটাই বোঝায় যে এই যে ইমিগ্রেশন রুলসটা চেঞ্জ হবে ইন সেপ্টেম্বর কিংবা অক্টোবর কিংবা যখনই হোক না কেন, সেটা কি যারা অলরেডি ইউকেতে আছে তাদের উপরে ইফেক্টিভ হবে কি না, তার মানে এটা পিছনের দিক থেকে কার্যকরী হবে কি না। তো হোম অফিস কিংবা গভর্নমেন্টের যে চিন্তাভাবনা, সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে যারা সেটেলমেন্টে নাই কিংবা আইলারে নেই তাদের সবার উপরেই এটা কার্যকরী হবে। কিন্তু আমি দেখেছি 100 এমপি এ ব্যাপারে প্রতিবাদ করেছে। এছাড়াও বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন কিংবা যারা থিঙ্ক ট্যাঙ্কার অর্গানাইজেশন তারা এটার ব্যাপারে বিভিন্ন রকমের যুক্তি দেখিয়েছে, প্রতিবাদ করেছে, বলেছে যে এটা আসলে ভালো হবে না, রেট্রোসিভ ইফেক্টও ভালো হবে না এবং তারা বলতে যাচ্ছে যে 10 ইয়ার্স
কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স, এটাও ঠিক হবে না। এবং তারা বিভিন্ন ধরনের যুক্তি কিংবা বিভিন্ন ধরনের আপনার লজিক তারা দেখাচ্ছে, এবং সেক্ষেত্রে বলতে চাচ্ছে বাচ্চাদের উপর এটা সিরিয়াসলি এফেক্ট করবে, এবং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বিভিন্ন সময় এক্সটেনশন নিতে হবে, এবং এক্সটেনশন ফি আমরা জানি যে অনেক এক্সপেন্সিভ, এবং একটা ফ্যামিলিতে 4-5 জন থাকলে তাদের হিউজ পরিমাণ মানি লাগবে। সেক্ষেত্রে তারা কিন্তু স্ট্রাগল করবে এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। অতএব প্রথম কথা হচ্ছে যে এই ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হচ্ছে কিনা, আমি মনে করি এটা গভর্নমেন্ট যদিও বা ডিটারমাইন্ড, কিন্তু রিয়েলিস্টিক্যালি এটা কতটুকু কার্যকরী করার পরে এটা কনভিনিয়েন্ট হবে, আই মিন ডাউট। আর রেট্রোস্পেক্টিভ কথা হচ্ছে যে যারা অলরেডি এসে গেছে তারা কিন্তু লেজিটিমেটলি তারা এক্সপেক্ট করবে যে তারা যখন এসেছিল 5 ইয়ার্সের কথা বলে তারা কিন্তু জেনে এসেছিল, অতএব তাদের 5 ইয়ার্স রাখা উচিত। তো যাই হোক, আমরা এটা সময়ের ব্যাপার, যখনই আমাদের সেপ্টেম্বর অক্টোবর এটার উপরে ডিসিশন আসবে তখনই আমরা আসলে জানতে পারবো ব্যাপারটা কি হতে যাচ্ছে। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন এবং আপনারা প্যানিক করবেন না। এবং আমরা আইন অধিকার এনটিভির পক্ষ থেকে প্রত্যেক শনিবার এই প্রোগ্রামটা করে থাকি 12:30 স্কাই চ্যানেল 780-তে, এবং এটার উপরে আমরা আপডেট দিয়ে থাকি এবং টাইম টু টাইম আপডেট দেব। তো এখন কথা হচ্ছে যে এই আনসেটেলমেন্ট যদি কার্যকরী হয়ে যায় তখন কি আমাদের যে 10 ইয়ার্স লং রেসিডেন্স আইলার যেটা আছে সেটা কি মূলত কার্যকরী থাকবে কি না। এখন প্রশ্ন হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স বলতে কি বোঝায়। কেউ যদি এন্টি ক্লিয়ারেন্স নিয়ে স্টুডেন্ট ভিসা কিংবা অন্য কোনো ভিসায় আসার পরে যদি সে কন্টিনিউয়াসলি ইউকেতে 10 ইয়ার্স যদি এখানে রেসিডেন্স হিসাবে থাকে উইথ ভ্যালিড ভিসা, সেক্ষেত্রে কিন্তু সে 10 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা কিন্তু এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট। তো এই যে 10 ইয়ার্স যে লফুল সেটেলমেন্ট আছে, এটা কোয়ালিফাই করতে গেলে অবশ্যই তাকে লিগালি থাকতে হবে ফর 10 ইয়ার্স, এবং উইদাউট সিগনিফিক্যান্ট অ্যাবসেন্স থাকা যাবে না। এবং সেই ক্ষেত্রে তাদেরকে মিট করতে হবে যেসব ক্রাইটেরিয়া, তার ভিতরে রেসিডেন্স ক্রাইটেরিয়া আছে, ইনক্লুডিং অ্যাবসেন্স লিমিট, সুইটেবল রিকোয়ারমেন্টস এবং কারেন্ট রুট রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এগুলো মূলত তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এখন কন্টিনিউয়াস রেসিডেন্স অর্থ এটা দাঁড়ায় যে লফুল রেসিডেন্স ইন দ্য ইউকে ফর 10 ইয়ার্স উইদাউট গ্যাপস, কোনো গ্যাপ থাকতে পারবে না, এবং সেই ক্ষেত্রে সাবজেক্টেড টু দ্য পারমিটেড অ্যাবসেন্স রুল, মানে যে অ্যাবসেন্সটা পারমিটেড আছে ল দ্বারা শুধু সেইটাই থাকতে পারবে। এবং টাইম স্পেন্ড কিছু কিছু ক্যাটাগরিতে আছে, ভিসা ক্যাটাগরিতে সেগুলো ইনক্লুডিং হবে না, সেগুলো এক্সক্লুডেড হবে। সেগুলো হচ্ছে ভিজিটর, শর্ট টার্ম স্টুডেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিজনাল ওয়ার্কার অথবা আন্ডার অ্যাপেন্ডিক্স ইউক্রেন স্কিম, এগুলো মূলত কাউন্ট হবে না, এবং এটা ব্রেক হয়ে যাবে কন্টিনিউয়াস রেসিডেন্সির ক্ষেত্রে। আর 11th of April 2024 কিন্তু এই অ্যাবসেন্সের ব্যাপারে যেটা ছিল সেটা হচ্ছে যে 180 ডেজের 11th April 2024 কিন্তু এই যে লং রেসিডেন্সের যে রুলস এটার উপরে চেঞ্জ আসে, সেটা এখন অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স হিসাবে আছে। আগে যেটা ছিল লং রেসিডেন্স রুলস হিসাবে ছিল, তো সেটা চেঞ্জ হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে গ্যাপে অ্যাবসেন্সের ব্যাপারে, সেটা হচ্ছে যে আউটসাইড দ্য ইউকে আপ টু 180 ডেজ তারা থাকতে পারবে ইন রোলিং 12 months পিরিয়ড উইদাউট ব্রেকিং কন্টিনিউয়াস রেসিডেন্স। তার মানে প্রত্যেক 12 মান্থে তারা 180 ডেজ তারা ইউকের বাইরে থাকতে পারবে, কিন্তু তার বেশি থাকলে সেটা ব্রেক হয়ে যাবে। আর 11th April 2024 আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল যেটা সেটা হচ্ছে 548 ডে টোটাল তারা অ্যাবসেন্স লিমিট ছিল, এবং 184 ডে এটা সিঙ্গেল অ্যাবসেন্স লিমিট ছিল ফর অ্যাবসেন্স, যেটা স্টার্টেড ছিল বিফোর 11th April 2024। এইবার আসছি যে কখন এই অ্যাপ্লিকেশনটা করতে হবে।
এই অ্যাপ্লিকেশনটা করতে হবে 28 ডেজ বিফোর কমপ্লিটিং দেয়ার 10 ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড, কিন্তু তার আগে করা যাবে না। মানে যখন তারা 10 ইয়ার্স কমপ্লিট করবে সেই ডেট থেকে 28 ডেজের ভিতরে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সেক্ষেত্রে কারো যদি মোর দ্যান 28 ডেজ আগে যদি সে কোয়ালিফাই করে থাকে এই 10 ইয়ার্স কমপ্লিট করার ক্ষেত্রে, এবং তারা যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তাদেরকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট মূলত পাস করতে হবে, এবং এটা এই রিকোয়ারমেন্টসটা যেসব অ্যাপ্লিক্যান্ট ওভার 18 এবং আন্ডার 65 তাদের জন্য এটা, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এটা প্রযোজ্য আনলেস দে আর এক্সাম্পটেড। এবং এক্সাম্পশনের ব্যাপারে জানেন যে তাদেরকে জিপির কাছ থেকে হোম অফিসের একটা ফর্ম আছে, সেটা কমপ্লিট করে নিয়ে আসলে এবং তার সঙ্গে মেডিকেল ডকুমেন্টগুলো দিলে তাহলে হোম অফিস মে কনসিডার ফর এক্সাম্পটি দ্যাট অ্যাপ্লিকেশন। এখন কথা হচ্ছে যে এটা মূলত কস্ট কত আসে এই অ্যাপ্লিকেশন করার জন্য। 3,226 পাউন্ড এটা কস্ট হয়ে থাকে, এবং তাছাড়া প্রায়োরিটি সার্ভিসে গেলে এর জন্য বেশি, এবং বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট হলে এটা এক্সেস ফিস লাগবে। এবং যদি ইনডিফিনিট আমি ফিসটা বলেছি, এরপর হচ্ছে যে আইএলআর পাওয়ার পরে কি হবে। যারা আইএলআর গ্রান্টেড হবে তারা কিন্তু কাজ করতে পারবে এবং উইদাউট রেস্ট্রিকশন এখানে থাকতে পারবে, এবং তারা কিন্তু পাবলিক সার্ভিসেসে যদি সে এলিজিবল হয় সেক্ষেত্রে তারা সেগুলোতে জয়েন করতে পারবে, তারা পাবলিক ফান্ড নিতে পারবে, এবং যে ব্রিটিশ সিটিজেনের মতোই তারা কিন্তু ইউকেতে বসবাস করতে পারবে উইথ অল বেনিফিটস অ্যান্ড অল সাপোর্ট। তাদেরকে অবশ্যই ই ভিসা করে ফেলতে হবে। এরপর কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন নর্মালি কী ডকুমেন্ট তাদেরকে দিতে হবে, সেই ক্ষেত্রে তাদের পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্টস, রেকর্ডস অফ দেয়ার ইমিগ্রেশন হিস্ট্রি, এভিডেন্স অফ গ্রান্টস অফ পারমিশন অ্যান্ড স্কেডিউল অফ অ্যাবসেন্স ফ্রম দ্য ইউকে কাভারিং দ্য রেলিভেন্ট কোয়ালিফাইং পিরিয়ড। তাদেরকে পাসপোর্ট, তাদের ট্রাভেল ডকুমেন্ট যদি থাকে, তারপরে তারা যতবার এদেশে ছিল এবং গ্রান্ট হয়েছে সেটার এভিডেন্স, তারপরে অ্যাবসেন্স কতদিন ছিল, তো এই ধরনের ইনফরমেশনগুলো তাদেরকে দিতে হবে, এই সাপোর্টিং ডকুমেন্টগুলো। এবং যেখানে সাপোর্টিং এভিডেন্স অফ সেকশন 3 লিভ থাকবে, পারমিটেড অ্যাবসেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এবং লাইফ ইন দ্য টেস্ট, এটাও কিন্তু তাদের জন্য ম্যান্ডেটরি আনলেস দে আর এক্সাম্পটেড। অনেক সময় প্রশ্ন আসে যে সেকশন 3C লিভে যারা আছে সেই সেকশন 3C লিভটা কি কাউন্ট হবে টুয়ার্ডস লং রেসিডেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে হচ্ছে যে ইয়েস ইট ক্যান বি। কেউ যদি একটি ইন টাইম অ্যাপ্লিকেশন করে থাকে বিফোর প্রিভিয়াস পারমিশন এক্সপায়ার্ড, এবং সেক্ষেত্রে যদি তাদের লিভ এক্সটেন্ডেড হয় বাই সেকশন 3 অফ ইমিগ্রেশন অ্যাক্ট 1971 অনুযায়ী, এবং ওই পিরিয়ডটা কিন্তু কাউন্ট হবে টুয়ার্ডস লং রেসিডেন্স পিরিয়ড। দ্য আন্ডারলাইং ইমিগ্রেশন রুট ইজ অন দ্যাট can be relied upon for long residency. এবং বলবো যে আনসেটেলমেন্ট কনসালটেশন প্রপোজাল যেটা অ্যাবলিশ হয়ে যাবে সেপারেট লং রেসিডেন্স রুট, এবং সেটা রিপ্লেসিং করবে ইট উইথ ব্রডার সেটেলমেন্ট ফ্রেমওয়ার্ক বেসড অন 10 years কোয়ালিফাইং পিরিয়ড। এবং এই প্রপোজাল এলিজিবিলিটি ফর সেটেলমেন্ট যেটা ডিপেন্ড করবে নট অনলি অ্যান্ড লেন্থ অফ রেসিডেন্স বাট অলসো ফ্যাক্টরস সাচ অ্যাজ কন্ট্রিবিউশন, ইন্টিগ্রেশন অ্যান্ড কমপ্লায়েন্স। তার মানে এই যে 10 years লফুল রেসিডেন্স যেটা আছে এটা আনসেটেলমেন্ট ডিক্লেয়ার করলে এটা আর কার্যকরী থাকবে না। সেই ক্ষেত্রে তাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে সেক্ষেত্রে তারা এলিজিবল হতে গেলে যে ফ্যাক্টরগুলো তাদেরকে প্রমাণ করতে হবে সেগুলো হচ্ছে যে কন্ট্রিবিউশনস, ইমিগ্রেশন এবং কমপ্লায়েন্স। যদি নো চেঞ্জেস হ্যাভ ইয়েট বিন ইমপ্লিমেন্টেড অ্যাট দ্য কারেন্ট লং রেসিডেন্স রুট রিমেন্স, এখনও কিন্তু এটা কার্যকরী হয়নি নতুনটা, এখনও অতএব 10 years লফুল রেসিডেন্স আছে। আপনারা যদি এটা ইয়ে করেন তাহলে আপনারা করতে পারবেন। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কলার আমাকে শুনতে পান?
জি ভাইয়া, জি বলুন। bypass operation. So I apply বলুন। PIP, মানে আমার এটা রিফিউজ করে দিয়েছে, এটা লাগে কিছু করা যায়নি। পিআইপি রিফিউজ করে দিয়েছে। পিআইপি যদি আপনাকে রিফিউজ করে থাকে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ম্যান্ডেটারি রিকনসিডারেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। ম্যান্ডেটারি রিকনসিডারেশন এটার একটা টাইম স্কেল থাকে, সম্ভবত 28 ডেজ, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে ওদের যে রিফিউজাল আছে সেই রিফিউজালটায় কি লিখেছে, এবং সেটা যদি আপনি ডিসএগ্রি করেন এবং সেই ডিসএগ্রির সাপোর্টে যদি আপনার যে কোনো এভিডেন্স থাকে, সেই নতুন এভিডেন্স দিয়ে কিংবা নতুন জিপির কাছ থেকে লেটার কিংবা যেগুলো হয়তো আপনি দেন নাই, এগুলো আবার নতুন করে রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন সঙ্গে দিয়ে সাবমিট করতে পারেন। এটির জন্য কোনো ফিস লাগে না, একটা টাইম লিমিট আছে 28 ডেজ, এবং নতুন এভিডেন্স কিংবা ডকুমেন্টস আপনি দিতে পারেন জিপির কাছ থেকে, কনসালটেন্টের কাছে দিয়ে আপনি রিজনিং দিয়ে আপনি কিন্তু সাবমিট করতে পারেন। এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার আবার এই যে রিফিউজাল হয়েছে সেটা ওরা উইথড্র করে নিয়ে আপনার বেনিফিটটা কিন্তু রিইনস্টেট হতে পারে। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। যদি কলার থাকে আমি কল নেব, তাহলে আমি এখন চলে যাচ্ছি আরেকটি আপডেটে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার MQ হাসান, এবং আমার সঙ্গে সমস্ত কারিগরি সহযোগিতা সহ পুরো এই অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে যিনি কাজ করছেন এবং অত্যন্ত পপুলার এবং ভেরি হ্যান্ডসাম এবং সিনিয়র প্রডিউসার মশিউর রহমান, অনলি অ্যান্ড ওয়ান মশিউর রহমান। ধন্যবাদ NTV ম্যানেজমেন্ট এবং প্রডিউসার মশিউর রহমানকে চমৎকারভাবে আমাকে সহযোগিতা করার জন্যে। এবং ইন্টারেস্টিংলি আমি বলি, আমি MQ হাসান সলিসিটারের প্রিন্সিপাল সলিসিটার, এবং MQ হাসান সলিসিটার আমি 2012-এর জানুয়ারিতে এটা ওপেন করেছিলাম, এবং এখন প্রায় 15 বছরের মতো হয়ে গেল। এবং যখন 2012-এ আমি আমার নিজের প্র্যাকটিস MQ হাসান সলিসিটার আমি ওপেন করেছিলাম, তখন থেকে কিন্তু আমি এই NTV ইউরোপের এই আইন অধিকারের সঙ্গে আমি জড়িত। অতএব আপনাদের এই অনুষ্ঠান আমি এই দীর্ঘ সময় ধরে করে আসছি, এবং এই কমিউনিটির যেসব কলার আছে ওনারা কল করে থাকেন, যারা এটা দেখেন, শেয়ার করেন কিংবা কমেন্টস দেন এবং আমাদেরকে ইন্সপিরেশন দেন ফোন করে, তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আপনার অনুষ্ঠানটা দেখেন, এবং সেটাই আমাদের সার্থকতা। এবার আমি একটি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপডেটটা হচ্ছে অ্যাসাইলাম অ্যাপিলের উপরে। অ্যাসাইলাম অ্যাপিলের সিরিয়াস ব্যাকলগ হয়ে গেছে, এবং এই ব্যাকলগটা কিন্তু বাড়তেই আছে, এই ব্যাকলগটা কিন্তু কমছে না। তো এই ব্যাকলগের কারণে এই মুহূর্তে 87,450 অ্যাসাইলাম অ্যাপিল কারেন্টলি পেন্ডিং আছে। তো এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, যেটা, এবং এটা সিরিয়াস একটা ব্যাকলগের ভিতরে পড়ে গেছে। তো লাস্ট কোয়ার্টার যেটা ট্রাইব্যুনালের স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে এই ব্যাকলগ যেটা অ্যাসাইলাম অ্যাপিলের উপরে, সেটা কন্টিনিউয়াসলি এটা রাইজিং হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং এই স্ট্যাটিস্টিক্স যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, সেখান থেকে পিরিয়ডটা যদি দেখা যাচ্ছে যে এটা কাভার করছে পিরিয়ড জানুয়ারি টু মার্চ 2026-এ, সেখানে নাম্বার অফ অ্যাসাইলাম অ্যাপিল যেগুলো লঞ্চ করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ডিক্লাইন ফ্রম, মানে রিফিউজ হওয়ার পরে যে অ্যাপিল লঞ্চ করা হয়েছে, যেটা পিক করেছে 17,822 থেকে 14,748,000। কিন্তু এই যে অ্যাসাইলাম অ্যাপিল যেটা ডিসাইডেড হয়ে থাকে সাধারণত জাজরা করে থাকেন, সেগুলো কিন্তু রিমেন স্ট্যাটিক, তার মানে এটা কিন্তু খুব বেশি রকমের যাচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্ডার 7,000, তার মানে 14,748 থেকে 17,822 এই পরিমাণ অ্যাপিল লজ হচ্ছে, আর মাত্র হিয়ারিং হচ্ছে 7,000। এই কারণে কিন্তু এই ব্যাকলগটা কিন্তু কন্টিনিউ করছে।
তো এর অর্থ এই দাঁড়াচ্ছে যে একটা অ্যাপিল তার ফাইনাল ডেট আসতে, তার মানে ফাইনাল হিয়ারিং হতে কিংবা কনক্লুশন হতে এটা 67 উইকস লাগছে। কারণ 52 সপ্তাহে আমরা জানি যে 1 বছর, তাহলে 52 পরে আর থাকছে হচ্ছে 17 সপ্তাহ, তাহলে ওখানে আরও দেখা যাচ্ছে 4 × 4 = 16, তার মানে 1 বছর প্রায় 4 মাস মতো লেগে যাচ্ছে। 1 বছর 4 মাস লাগছে একটা হিয়ারিং আসতে। আমরা এটা কিন্তু ভেরি কনসার্নিং যে 1 বছরের 4 মাস লাগছে একটা হিয়ারিং হতে, অ্যাপিল লজ করা থেকে অ্যাপিল হিয়ারিং পর্যন্ত। এবং এই ব্যাকলগটা কিন্তু বাড়তেই আছে, এই ব্যাকলগটা কিন্তু কমছে না। এখন এই ব্যাপারে আরেকটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাপিল গ্রান্টের রেট হচ্ছে 40%, তার মানে 40% অ্যাপিল মূলত অ্যালাউড হয়ে থাকে এবং 60% অ্যাপিল সাধারণত ডিসমিস হয়ে যায়। আর এইভাবেই হচ্ছে। তো এখন যে ট্রেনটা আছে কিংবা যেভাবে এই অ্যাপিলগুলো লঞ্চ করা হচ্ছে, তো এখন যদি এই অ্যাপিলগুলো লঞ্চ করা হয় তাহলে কিন্তু এটা 3 ইয়ার্স তাদেরকে অপেক্ষা করতে হবে। মানে এখন যারা অ্যাপিল লঞ্চ করবে আজকে, সেই অ্যাপিলগুলো হিয়ারিং হতে 3 ইয়ার্স লাগবে। তো এটা কিন্তু একটা সিরিয়াস একটা ইস্যু দাঁড়িয়ে গেছে। আর আগে যারা করেছে 67 উইকস আগে, তাদেরটা মূলত 1 বছর 4 মাস লাগছে, আর এখন প্রায় 3 ইয়ার্স লেগে যাবে এখন যারা অ্যাপিল লঞ্চ করবে অ্যাসাইলাম অ্যাপিলগুলো। তো এইটা সিরিয়াস একটা ব্যাকলগ হয়ে যাচ্ছে এবং যে কারণে এই সিস্টেমটা মূলত কাজ করছে না এবং এটা নিয়ে কিন্তু তারা খুবই কনসার্ন আছে। তো আরও কিছু ইনফরমেশন নিয়ে আমি আরও কথা বলবো। তো এবং আমি বলেছি এই অনুষ্ঠানটি আমি লাস্ট 15 ইয়ার্স ধরে করছি এবং এই অনুষ্ঠানটিতে আরও বেশ কয়েকজন রিনাউন্ড লয়ার এসে থাকেন অন্যান্য স্যাটারডেতে। আপনারা সেই অনুষ্ঠানগুলো দেখবেন এবং এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের ফেসবুকে যে এনটিভি ইউরোপ যদি আপনারা ফেসবুকে যান, সেখানে এটা সরাসরি দেখতে পাবেন এবং পরবর্তীতে ইউটিউবে কিন্তু এটা আপনারা দেখতে পাবেন। আপনারা শেয়ার করুন এবং আপনাদের কমেন্ট দিন। তো আমি যেটা বলছিলাম যে অ্যাসাইলাম অ্যাপিলগুলোর একটা সিরিয়াস ব্যাকলগ তৈরি হয়েছে এবং সেখানে আমি বলেছিলাম যে লাস্ট কোয়ার্টারে 17,000-এর মতো অ্যাপিল লজ হয়েছে আর মাত্র 7,000 অ্যাসাইলাম অ্যাপিল মূলত হিয়ারিং হয়েছে। তো যে কারণে এই মুহূর্তে এটা দেখা যাচ্ছে যে 67 মান্থস এটার ওয়েটিং টাইম রয়ে গেছে। তার মানে একটি অ্যাপিল লঞ্চ করার পরে এটা যে ডাইরেকশন দেওয়া হয় সেগুলো কমপ্লায়েন্স করে এক্সক্লুশন আর্গুমেন্ট বান্ডেল সহ সব কিছু সাবমিট করার পরে এটা অনেক সময় লেগে যাচ্ছে। এবং শুধু যে এই 67 উইকসের কথা বলা হয়েছে, যেটা 1 বছর 4 মাস এই মুহূর্তে ব্যাকলগ আছে, কিন্তু এখন যারা এই অ্যাপিলগুলো লঞ্চ করবে অ্যাসাইলাম অ্যাপিলগুলো, সেগুলোর কিন্তু ওয়েটিং টাইম হয়ে যাবে 3 ইয়ার্স। সেটার ব্যাপারে বলা হয়েছে, কারণ যে পরিমাণ অ্যাপিল লজ হচ্ছে সেই পরিমাণ অ্যাপিল হিয়ারিং হচ্ছে না। যে কারণে এই ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল সিস্টেমটা তুলে দেওয়ার জন্যে গভর্নমেন্ট চিন্তা করে তারা অ্যাডজুডিকেটর মূলত এমপ্লয়মেন্ট করতে চাচ্ছে, করে তারা এই ব্যাকলগটা কমানোর চিন্তাভাবনা করছে। কিন্তু এই মুহূর্তে এটা সিরিয়াস ব্যাকলগে আছে। এবং আরেকটা স্ট্যাটিস্টিক্স যেটা আমি যে রিসার্চ পেপার থেকে আমি পড়ছি, সেটা হচ্ছে টোটাল অ্যাপিল কেসলোড হচ্ছে 150,000 অ্যাপিল কেসলোড এই মুহূর্তে এই ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। এর ভিতরে লাস্ট 3 ইয়ার্সে ডিপোর্টেশন যে অ্যাপিলগুলো ডিপোর্টেশন অথবা যে ডেপ্রাইভেশন অফ সিটিজেনশিপ যে অ্যাপিলগুলো আছে, ওইটা প্রায় 300 অ্যাপিল। এবং এটা দেখা যাচ্ছে যে এটা মাত্র ডিটারমাইন্ড হয়েছে, মানে হিয়ারিং হয়েছে 46 আউট অফ 300-এর ভিতরে মাত্র 46 হিয়ারিং হয়েছে। আর হিউম্যান রাইটস যে অ্যাপিলগুলো আছে, এটা প্রায় 30,000 মূলত এটা পেন্ডিং আছে এবং এটা মাত্র ম্যানেজ হয়েছে ডিটারমাইন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে 2,885। তো দেখা যাচ্ছে যে এই ব্যাকলগ কিন্তু বাড়তে যাচ্ছে এবং এই ব্যাকলগের কারণে এই যে ওয়েটিং টাইমস
এটা খুব শীঘ্রই এটা হয়ে যাবে 3 ইয়ার্স। এবং আমি যেটা বলেছি যে এই সিস্টেমটা কাজ করছে না, অতএব তারা এটার ব্যাপারে কিছু করবে বলে আশা করা যায়। তা নাহলে কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম, আমিও সলিসিটর সাবের রহমান। আপনি ব্যারিস্টার এম কিউ হাসানের সঙ্গে স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটা করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সলিসিটর সাহেব, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্নটা হইল, এখন আমি বাংলাদেশ থেকে যদি পাউস বিচাই আমার একজন মানুষ আনতে চায়, কত পাউন্ড স্যালারি দেখাই তুইব বৎসরও? ধন্যবাদ, আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন কিংবা যারা প্রোটেকশনে আছে তারা যদি তাদের স্পাউসকে এন্টি ক্লিয়ারেন্স নিয়ে এদেশে সেটেলমেন্ট ভিসা আনতে চায়, যেটাকে ম্যারেজ ভিসা বলা হয়ে থাকে, এটার জন্য কিন্তু এন্টি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তা এন্টি ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তাদেরকে দেখা করতে হবে, তাদের মেট দেখা করতে হবে। হওয়ার পরে কোঅ্যাবিটেশনের একটা ব্যাপার আছে, তারপরে তারা বাংলাদেশি যে ল অনুযায়ী তাদের যে ম্যারেজ আছে সেটা রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এই তার স্পাউসকে, এই সেটেল পারসন কিংবা ব্রিটিশ সিটিজেন কিংবা যারা ইউজ সেটেলমেন্টে আছে কিংবা যারা প্রোটেকশন ভিসায় আছে, তারা কিন্তু তাদের স্পাউসকে তারা কিন্তু স্পন্সর করে নিয়ে আসতে পারবে। এক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসগুলো আছে তার ভিতরে প্রথম যে রিকোয়ারমেন্টসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস সম্পর্কে আমি একটু ডিটেলস বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনি না থাকেন আপনি কিন্তু ফেসবুকে পরে দেখতে পাবেন অথবা ইউটিউবে দেখতে পাবেন। ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এই মুহূর্তে আপনার ইয়ারলি স্যালারি 29,000 হতে হবে। তবে আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট 6 মান্থের আপনাকে কাজে থাকতে হবে। তা এটা যদি এমপ্লয়মেন্ট হতে পারে, এটা কিন্তু আপনার সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, ডাইরেক্টর অফ এ কোম্পানি হতে পারে, এবং রেন্টাল ইনকাম হতে পারে, এবং ক্যাশ সেভিংসও কিন্তু এককালীন ক্যাশ সেভিংসও কিন্তু আপনি দেখার পরে আর আপনাদের ইনকাম লাগে না। তো ইনকামের ব্যাপারে যেটা হচ্ছে যে প্রথমে আপনি আসেন এমপ্লয়মেন্ট, তার মানে 6 মান্থের আপনাকে অ্যাটলিস্ট জবে থাকতে হবে, এবং আপনার 6 মাসের পে স্লিপ লাগবে, আপনার লেটার ফ্রম এমপ্লয় লাগবে, এবং আপনি যে নেট যে ইনকাম করেন সেটা আপনার ব্যাংকে রিফ্লেক্ট করতে হবে। অতএব এই 3টে ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস কিন্তু স্যাটিসফাই করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে প্রিসিডিং ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন 6 মান্থ, মানে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটের আগে থেকে কিন্তু 6 মান্থের আপনার পে স্লিপ লাগবে। এরপর আছে সেলফ এমপ্লয়মেন্টে যদি থাকেন সেখানে যে ডকুমেন্টগুলো লাগে, SA 302 লাগবে, আপনার 12 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দ্যাট মিন যে ইকোনমিক ইয়ারে আপনি দেখাবেন সেটা 1 বছরে দেখাতে পারেন, 2 বছরে দেখাতে পারেন। আর তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, SA 302 লাগবে, ট্যাক্স পেমেন্ট করেছে কিনা সেগুলো লাগবে। অতএব সেলফ এমপ্লয়েডের যে ইনকামের যে এভিডেন্সগুলো সেটা একটু ডিফারেন্ট। আর যদি আপনি কোম্পানির ডিরেক্টর হিসাবে যদি আপনি বেতন নেন কিংবা আপনি যদি ডিভিডেন্ড ভাউচার নেন সেটা নিয়েও কিন্তু আপনি দেখাতে পারবেন, সেটার জন্য কিন্তু আলাদা এভিডেন্স। তো এই 3 ধরনের আমি জবের কথা বললাম। এরপরে যেটা আছে যে কারোর দেখা গেল যে সেভিংস আছে 6 মাস, প্রায় 80 to 90,000 পাউন্ড, তাহলে কিন্তু তাদের কিন্তু এই জবে আর দেখানোর পর জব না করলেও তারা হবে, কিন্তু ওই মানিটা তাদের 6 মান্থ হোল্ড করতে হবে, তাহলে কিন্তু এটা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারবে। তবে কেউ যদি পার্ট টাইম জব করে থাকেন, সেই ক্ষেত্রে তাদের যদি রেন্টাল ইনকাম থেকে থাকে সেটা যদি কাভার হয়, কিংবা 16,000-এর উপরে যদি সেভিংস থাকে, এগুলো কিন্তু কাউন্ট হবে এবং এটার কিন্তু একটা ক্যালকুলেশন আছে। তবে এই যে 29,000 পার অ্যানাম দেখানোর ব্যাপার যেটা আমি বলেছি, এটার কিন্তু এক্সেপশনালি কিন্তু এক্সাম্পশন আছে। সেই এক্সাম্পশনটা হচ্ছে যদি কোনো স্পন্সর যদি কোনো স্পেসিফাইড বেনিফিটে থাকে তাহলে কিন্তু তাদেরকে ওই 29,000-এর যে ইনকাম এটা দেখানোর প্রয়োজন নাই। সেক্ষেত্রে তাদেরকে অ্যাডুকেট মেনটেন্যান্স দেখাতে হবে। এখন কোন কোন বেনিফিটগুলো এই সেই স্পেসিফাইড বেনিফিটের ভিতরে পড়ে, সেক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে প্রায় 9টা থেকে 10টা বেনিফিট আছে। তার ভিতরে কমন যেগুলো আছে, PIP, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, কেয়ার অ্যালাউন্স, এই ধরনের যে বেনিফিটগুলো আছে,
এটাই যদি তারা থাকে এবং তারা যে পরিমাণ পেয়ে থাকে যে রেট অনুযায়ী, সেটা যদি অ্যাডুকেট মেনটেন্যান্স যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে কিন্তু তাদের ওই স্পেসিফাইড বেনিফিটে থাকলেও কিন্তু তাদের 29,000 আর দেখানোর প্রয়োজন নাই। আমি এটি নিয়ে ডিটেলস আলোচনা করব। আমি কল নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে অত্যন্ত মানে অল্প শোনা যাচ্ছে। আপনি আপনার ফোনটা মুখের কাছে নিয়ে নেন আর একটু জোরে বলুন। আমি এই ঈদের দিন আমি বায়োমেট্রিক দিছি, আমি একেবারে লো শোনা যাচ্ছে। কলার, শুনতে পান আপনি? শুনতে পাচ্ছেন? আরেকটু জোরে। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আরো কাছে নিয়ে নেন, আরো কাছে নিয়ে জোরে বলেন। আপনার অসংখ্য ধন্যবাদ। সুন্দর নাইস উপহার আমার কমিউনিটির সেবা দিয়ে যারা। ধন্যবাদ আপনাকে অ্যাপ্রিসিয়েশন করার জন্য। থ্যাংক ইউ। আমি ঈদের দিন বায়োমেট্রিক দিছি, এই ঈদের দিন মানে আমি কোর্টে ফাইসি গিয়েছিলাম, তো বায়োমেট্রিক দিছি, যখন পর্যন্ত কোনো গ্রান্ট লেটার আইলো না, আমার সাইন বন্ধ হইতো, স্টিল কন্টিনিউ সাইন দেওয়া লাগে। আপনি আপনার কাছে যেটা শুনতে পারলাম, যদিও বা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন। আমি কি হারিয়ে ফেললাম কলারকে? সেকেন্ড কোয়েশ্চন হলো মা কতদিন যাইবো বা এখনো গ্রান্ট লেটার দিল না, কন্টিনিউ সাইন হবে। অ্যাপিল কি অ্যালাউড হয়েছে? অ্যাপিল অ্যালাউড হয়েছে? জি জি, অ্যালাউ হইছে, অ্যালাউ ইয়া বায়োমেট্রিক নিছে আমার। ওকে, কংগ্রাচুলেশন। বুঝতে পেরেছি কলার, আমি এবার বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি দেখতে পারেন অথবা আপনি কলটা ডিসকানেক্ট করতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। আপনার বোঝা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে আপনার অ্যাসাইলাম কেস সেটা গ্রান্টেড হয়েছে, তার মানে অ্যালাউড হয়েছে বাই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ইমিগ্রেশন জাজের মাধ্যমে। এখন নেক্সট পরবর্তীতে তারা আপনার কাছ থেকে বায়োমেট্রিকও নিয়েছে, তো এটা একটা পজিটিভ দিক। তো যে কারণে এখন এটা অ্যাপিল ইমপ্লিমেন্টেশন ইউনিট আছে শেফিল্ডে, তারা মূলত এখন রেস্ট অফ দ্য যে থিংস আছে সেটা তারা ডিল করবে। এখন তারা আপনাকে আপনার স্ট্যাটাস দিবে। তো এটা আপনি বলেছেন ঈদের সময় হয়েছে, খুব বেশি দিন হয়নি। এটা অনেক সময় ব্যাকলগের কারণেই হোক কিংবা কেস ওয়ার্কারের কাজের লোডের কারণে হোক, একটু সময় লাগে। আমার মনে হয় 2 থেকে 3 মাসের ভিতরে আপনি আপনার স্ট্যাটাস যেটা গ্রান্টেড হয়েছে সেটার যে পেপার ডকুমেন্ট সেগুলো আপনি পেয়ে যাবেন, এ নিয়ে চিন্তা করেন না। তো যেটা আপনি যদি মনে করেন যে আপনার কোনো রকমের কোনো তাড়া আছে কিংবা কোনো জরুরি কোনো দরকারে কোথাও আপনি ট্রাভেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে চেঞ্জ আপ করতে পারেন এবং রিজনটা জানাতে পারেন যে আমার অ্যাপিলটা লজ হয়েছিল এবং এটা গ্রান্টেড হয়েছে হিয়ারিংয়ের পরে। এখন আমাকে যদি স্ট্যাটাসটা দেওয়া হয় তাহলে পরে আমি বাদবাকি যে প্রসেস আছে, কারণ আপনি কিন্তু এখানে জব করতে পারবেন, আপনি এখানে NHS এর সেবা নিতে পারবেন, আপনি রিকোয়েস্ট টু পাবলিক হতে পারবেন এবং এডুকেশন, কিছু এডুকেশন আপনার জন্য ফ্রি হবে। অতএব আপনি এখানে রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন এবং আপনারা জানেন 2 মার্চ থেকে কিন্তু একটা পরিবর্তন এসেছে। এর আগে যারা ক্লেম করেছে তারা কিন্তু 5 ইয়ার্স লিভ টু রিমেন আপনারা পাবেন এবং হ্যাভিং কমপ্লিশন অফ 5 ইয়ার্স ইউ উইল বি এলিজিবল ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট। আর যারা 2 মার্চে যারা অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটা যদি গ্র্যান্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে 2.5 ইয়ার্স লিভ টু রিমেন দেওয়া হবে এবং হ্যাভিং কমপ্লিশন 2.5 ইয়ার্স আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার পরে তারা কিন্তু রিভিউ করবে এবং দেখবে যে আপনার ফেয়ার অফ পারসিকিউশন এক্সিস্ট করে কিনা, তাহলে আপনাকে এক্সটেনশন দেবে এবং এইভাবে 20 ইয়ার্স পরে যে আপনার সেটেলমেন্ট পাবেন। অতএব যে দর্শক আপনি কোশ্চেন করেছেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই ক্ষেত্রে আপনি তাদেরকে চেঞ্জ আপ করতে পারেন, এক্সপ্লেন করতে পারেন, তাহলে কিন্তু এটা একটু কুইক হতে পারে। তবে ব্যাকলগের কারণে হয়তো সময় নিচ্ছে, তারপরে আমাদের 2 থেকে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার স্ট্যাটাস চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। হ্যাঁ কি তো সেই দর্শক, আমাদেরকে আরেকটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে। শর্ট ব্রেক থেকে এসে আবারও আমরা এই অ্যাপিল যে হয়েছে, ব্যাকলগ হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আরও নতুন আপডেট আছে। সেই দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার MQ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আছেন
মশিউর রহমান। আমি আপডেট দিচ্ছিলাম যে অ্যাসাইলাম অ্যাপিলগুলো কী পরিমাণ ব্যাকলগ হচ্ছে, যেটা বলেছে 100। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যারিস্টার সাহেব, আমি আবারও লাইনে আসলাম। আমি আগের রুটে আমি 16 বছর পরে পাইছি, আমার 23 এপ্রিল আপিলটা এলাও হয়েছে আর কি। তো আমি জানতে চাচ্ছি, সেকেন্ড কোয়েকশন, আমার ফ্যামিলি আনার ক্ষেত্রে আনতে পারবো নি বা ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে নি? আপনি কি ব্যারিস্টার সাহেব, আপনি আপনি কোন ভিসায় আছেন? এটা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট? জি না, আমি অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে আমার। আমি 16 বছরে ফাইট করিয়া পাইছি অ্যাসাইলাম। ওকে, 16 ইয়ার্স পরে অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে। তো এখন আপনার এখনো ডকুমেন্ট আসে নাই? জি, এটাই আমি চাইছি। এই কিছুক্ষণ আগে আমি কোয়েকশন করছিলাম, আমি ফ্যামিলি আনতে পারবো নি। আমি কোর্টে উল্লেখ করছিলাম আমি দেশে আসার আগে বিয়ে করে আসছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ব্যারিস্টার সাহেব, সেকেন্ড কোয়েকশন, আমি দেশের অনার্স কমপ্লিট 4 ইয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সার্টিফিকেট আনিয়ে আমি চাই স্টাডি করতাম ল আপনাদের মতো। এটা আমি পারবো নি বা কোনো ল পাবো নি, ফ্রি হোক? বুঝতে পারছি। প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনার অ্যাসাইলামটা গ্র্যান্ট হয়েছে, 16 ইয়ার্স আপনি দেশে আছেন, আপনার লং ব্যাটেলিং অ্যান্ড স্ট্রাগলিং, আপনার অ্যাপিলটা অ্যালাউড হয়েছে এবং কবে আপনি এই ডকুমেন্টগুলো পাবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন কিনা। কিন্তু ফ্যামিলিকে আপনি আগে বিয়ে করেছিলেন না নতুন বিয়ে করেছেন, সেটা একটা কোশ্চেন। আমি দুইভাবে আনসারটা দিয়ে দেবো। আর থার্ড কোশ্চেন হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যখন আসেন আপনি হাইলি কোয়ালিফাইড এবং আপনার যে সেই সার্টিফিকেটটি আপনি 4 ইয়ার্সে অনার্স করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা এখানে নিয়ে আসার পরে আপনি এমকিউ হাসানের মতো এরকমের ফেমাস কিংবা এরকমের প্রফেশনাল একজন হতে পারবেন কিনা, এটাও আপনি প্রশ্ন করেছেন। আমি সব প্রশ্নগুলোর উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আপনার অ্যাপিলটা যেহেতু অ্যালাউড হয়েছে এবং আপনি বলছেন বায়োমেট্রিকও দেওয়া হয়েছে, এবং তারা যদি 14 ডেজের ভিতরে ফ্রম দ্য ডেট অফ ডিসিশন তারা যদি অ্যাপিল লজ না করে থাকে, তাহলে ধরেই নেওয়া হবে যে আপনাকে তারা স্ট্যাটাস দিবে। অতএব নেক্সট স্টেপ হচ্ছে যে তারা আপনাকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কী পরিমাণ সময় লাগতে পারে। এটা কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগে এবং এই ম্যাটারটা ডিল করে থাকে যে হোম অফিসের যে ইয়েটা আছে, কী বলে ওর নাম, হোম অফিসের যে অ্যাপিল ইমপ্লিমেন্টেশন ইউনিট আছে, তারা মূলত এটা ডিল করে থাকে। এটা একটা গেল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন কি না। ফ্যামিলি যদি আপনি আগে বিয়ে করে থাকেন সেটা এক ধরনের আইনের ভিতরে পড়বে, আর যদি আপনি এইখানে আসার পরে যদি বিয়ে করে থাকেন কিংবা আপনি স্ট্যাটাস পাওয়ার পরে যদি বিয়ে করেন সেটা আরেক ধরনের হবে। এখন প্রথমে আসছি যে আপনি দেশ ত্যাগ করার আগে 16 ইয়ার্স আগে যদি আপনি বিয়ে করে আসেন, সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে ফ্যামিলি রিউনিয়নের ভিতরে। তো ফ্যামিলি রিউনিয়নের ভিতরে আসলে তখন যেটা আগের আইনে যেটা আছে 2 মার্চের আগে, সেটা হচ্ছে যে আপনি আপনার দেশ ছাড়ার আগে যখন ফিয়ার অফ পারসিকিউশন শুরু হয়, তখন যদি আপনি দেশ ত্যাগ করেন, তখন যদি আপনি ম্যারিড থাকেন এবং আপনার যদি আন্ডারের চিলড্রেন থাকে, তাহলে তাদেরকে ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে আপনি তাদেরকে এখানে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন ফিস লাগে না, সেক্ষেত্রে তাদের ইমিগ্রেশন হেলথ চার্জ লাগে না। সেখানে রিলেশনশিপ প্রমাণ করতে হবে যে তারা আপনার বাচ্চা এবং আপনার ওয়াইফ, এবং এর একটা প্রসেস আছে। এই অ্যাপ্লিকেশন ফ্রি অফ চার্জে অ্যাপ্লিকেশন করতে হয় ফ্যামিলি রিউনিয়ন। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্যামিলি রিউনিয়ন লটা আছে, কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে সাসপেন্ডেড আছে সিন্স 11th সেপ্টেম্বর 2025 থেকে। অতএব আপনি গ্রান্ট হওয়ার পরেও কিন্তু আপনি আপনার যে ওয়াইফ বাচ্চা তাদেরকে কিন্তু আনতে পারছেন না, যদিও আইনে আছে, কারণ আইনটা আপনার সাসপেন্ডেড আছে। এরপরে কোশ্চেন হচ্ছে যে আপনার সার্টিফিকেট যেটা আছে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন, ওইটা দিয়ে আপনি এখানে অবশ্যই যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। কারণ এখানে যদি আপনি একজন ব্যারিস্টার হতে চান, সলিসিটর হতে চান, তাহলে এখানে আবার নতুন করে আপনাকে LLB করতে হবে। অতএব আপনার যেটা আছে ওই সার্টিফিকেটগুলো দিয়ে আপনি এখানে
ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, করার পরে যদি তারা আপনাকে অফার করে তাহলে কিন্তু আপনি অ্যাজ এ রিফিউজি আপনি পড়তে পারবেন। কিন্তু এখানে স্টুডেন্ট ফিনান্সের ব্যাপারটা একটু ট্রিকি আছে, এটা আপনাকে দিতেও পারে নাও দিতে পারে, হয়তো বা আপনার প্রাইভেটলি ফান্ডেড হতে পারে। তখন আপনি যদি এলএলবি করেন, করার পরে যদি আপনি বিটিসি করেন বা ট্রেনিং কোর্স যেটা আগে ছিল বিভিটিসি বা তারপরে তো এই কোর্সটা করলে তখন আপনি কিন্তু ব্যারিস্টার হয়ে যেতে পারবেন। অতএব এলএলবি আগে, তারপরে আপনি বিটিসি করে আপনি ব্যারিস্টার হয়ে গেলেন, তারপরে আপনি কিন্তু যে কোনো সলিসিটার আন্ডারে আপনি কাজ করতে পারবেন। এই একটা অপশন আপনার জন্য থাকবে। অতএব এদেশে আবার নতুন করে পড়াশোনা করতে হবে এবং এখানে গ্র্যাজুয়েশন নিয়ে সব কিছু কমপ্লিট হলে তখন আপনি কিন্তু আস্তে আস্তে আপনি হয়তো এমকে হোসেন, আমি একজন ছোট লয়ার, এই নিজের চেষ্টায় আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় এ পর্যন্ত আসতে পেরেছি। এবং আপনি চেষ্টা করলে অবশ্যই আপনি এই এমকে হোসেনের মতো একটা প্র্যাকটিস দেয়া কিংবা একজন ব্যারিস্টার হিসেবে কাজ করা, এগুলো অবশ্যই আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার অ্যাম্বিশন থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং থাকতে হবে। অ্যাম্বিশন সামনে রেখে আপনি হার্ড ওয়ার্কিং করলে, সিনসিয়ার হলে অবশ্যই আপনি আপনার যে গোল, সেই গোলে কিন্তু আপনি রিচ করতে পারবেন। আমি মনে হয় যে সব কোশ্চেনগুলো আমি কভার করেছি। 5টা কোশ্চেন ছিলেন, সেগুলো আমি সবই বলেছি। আর একটা জিনিস আমি বলে দিই, সেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। যারা 2nd of মার্চের পরে অ্যাসাইলাম সিক করবে তাদের জন্য কিন্তু আর ফ্যামিলি রিউনিয়ন নট অ্যাপ্লিকেবল, এবং তারা কিন্তু 2.5 ইয়ার্সের লিভ টু রিমেন দেবে। সেই লিভটা শেষ হওয়ার পরে তাদেরকে আবার এক্সটেনশন 20 ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট পাবে। তবে এর আগে ওয়ার্ক এবং স্টুডেন্ট দুইটা রুট থাকবে, সেটা হয়তো খুব শিগগির ইন্ট্রোডিউস করা হবে। সেটা যদি তারা যায় তাহলে একটু আর্লি তারা 10 ইয়ার্স তো তারা সেটেলমেন্ট পেতে পারে। আশা করি আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেছেন, কমপ্লিশন দিয়েছেন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি পরিচালিত হচ্ছে। আপনি এগুলো শেয়ার করে দিন আপনার বন্ধু আত্মীয়স্বজনের কাছে এবং তাদেরকে বলুন শেয়ার করতে, এবং আপনারা পজিটিভ কমেন্ট দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে ব্যাকলগ নিয়ে কথা বলছিলাম অ্যাপিলের ব্যাপারে, যে অ্যাপিল 150,000 হয়ে গেছে টোটাল অ্যাপিল, তার ভিতরে অ্যাসাইলাম অ্যাপিলের কথা আমি বলেছি। একটা কোয়ার্টারেই এটা সাবমিট হয় 17,000 মতো, 14 to 17,000, এবং মাত্র ডিসপোজ হয় 7,000, যে কারণে এটা একটা সিরিয়াস একটা ব্যাকলগে পড়ে গেছে। তো এই সিস্টেমটা আসলে কাজ করছে না। ভবিষ্যতে এটা যাতে কাজ করে সেভাবে হয়তো সিস্টেম চেঞ্জ করা এবং অ্যাডজুডিকেটর এমপ্লয়েড করে এটাকে সে মোটামুটি আরও ইসে নিয়ে যাবে, কিছু একটা সমস্যার সমাধান হবে আশা করা যায়। তা নাহলে ভবিষ্যতে ব্যাকলগটা 3 ইয়ার্সে চলে যাবে একটা অ্যাপিল লঞ্চ করা থেকে হিয়ারিং পর্যন্ত কমপ্লিট হতে। এখন আমি একটি কি বলে ফেক স্ক্যাম অন দ্য বেসিস অফ আপনার ফেক ম্যারেজ, এটার উপরে একটা আপডেট দেবো যে 9 পিপল তারা অ্যারেস্টেড হয়েছে ওভার ফেক ম্যারেজ সার্টিফিকেটস, এবং এই 9 পিপল মূলত অ্যারেস্টেড হওয়ার পরে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয় যে ওয়াইড স্প্রেড ইলিগাল ইমিগ্রেশন থ্রু ফেক ম্যারেজ সার্টিফিকেটের মাধ্যমে তারা এই স্ক্যামটা চালিয়ে আসছিল। এবং যারা এটা অ্যাক্রস ইংল্যান্ড মূলত এই ইন্টেলিজেন্ট অ্যাবাউটে এই স্ক্যামটা মূলত চলে আসছিল লাস্ট 6 ইয়ার্স। মূলত এটার ইনভেস্টিগেশন হওয়ার পরে তারা এটাকে মোটামুটি কনক্লুশন করে এবং তাদের পানিশমেন্ট হয়। তো কিছু একটা ক্রিমিনাল একটা গ্যাংস তারা এক্সপ্লয়েটিং করছিল ইউ সেটেলমেন্ট স্কিমকে, যেখানে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে ইউ সিটিজেন যারা আছে তারা লফুলি ইউকেতে থাকতে পারে, যারা ব্রেক্সিটের আগে এসেছে 31 ডিসেম্বর 2020 আগে। তো এই যে ফেক ম্যারেজ যেটা বিটুইন ইউ সিটিজেন এবং নন ইউ ন্যাশনালদের ক্ষেত্রে, এবার এদের মোস্টলি আলবেনিয়ান এবং তারা ইউকেতে থাকতে পারে এবং লিগালি কাজ করতে পারে। তো এই রেটগুলো মূলত হয়েছে ডঙ্কেস্টার, নরম্যান্টন, লিঙ্কন, লিভারপুল,
নর্দাম্পটনশায়ার, শেফিল্ড অ্যান্ড ওয়েস্ট মিডল্যান্ড এলাকায়। তো অ্যান্ড্রু রেডক্লিফ, যিনি হোম অফিসের ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, উনি বলেছেন যে এই অ্যাবুজটা 2000 সালে শুরু হয় এবং এটা ভেরি সফিস্টিকেটেড এবং কমপ্লেক্স ছিল, যে কারণে এটা বেশ ইনভেস্টিগেশন করতে বেশ সময় লেগেছে এবং এটার ইন্টেলিজেন্ট বিল্ড আপ করতে সময় লেগেছে। তো হোম অফিস তারা ক্রিমিনাল যারা এই ইউ সেটেলমেন্ট স্কিমকে তারা এক্সপ্লয়েট করছিল, তো বিবিসি এই যে এনফোর্সমেন্ট তাদের সঙ্গে জয়েন করেছিল এই রেডের ক্ষেত্রে ওয়েস্ট ব্রমউইচ, যেখানে দুজনকে কাস্টডিতে নেওয়া হয়। তো ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার যারা আছে তারা আনকভার করে যে আপনার কাউন্টারফিট সাইপ্রট ম্যারেজ সার্টিফিকেট, যেটা ইউজ হয় ডিসিভ কেস ওয়ার্কার এবং রিলেশনশিপ ওয়ার জেনুইন। তো এটা একটা ভেরি কনসার্নিং ছিল এবং আমরা জানি 5.8 মিলিয়ন পিপুল তারা এই আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে আন্ডার আছে এবং এইটার মাধ্যমেই আলবেনিয়ান যারা ইউ সেটেলমেন্ট স্কিম তারা কিন্তু এটাকে মিসইউজ করছিল, কিন্তু সেটা 6 বছর মূলত তারা এটার উপরে ইনভেস্টিগেট করে তাদেরকে কট করতে পেরেছে এবং তাদের কিন্তু 9 জনের কথা আমি বলেছি যে তারা কিন্তু অ্যারেস্টেড হয়েছে। তো ধন্যবাদ। ফেক ম্যারেজের পরে আমি এটা একটা দিয়ে দিলাম আপডেট। এরপরে যে আপডেটটা দেব, আমরা জানি যে কোনো রিফিউজি স্ট্যাটাসে যারা আছে ইউকেতে, তার মানে তারা অ্যাসাইলাম সিক করার পরে যখন তারা 5 ইয়ার্সের লিভ টু রিমেন অ্যাজ এ রিফিউজি দেওয়া হয়, যেটা 2 মার্চের আগে যারা অ্যাসাইলাম সিক করেছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, করার পরে তারা যখন আপনার রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে তখন তারা আমাদের কাছে ইনকোয়ারিতে আসে যে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা দীর্ঘদিন ইউকেতে আছি, আমাদের তো অ্যাপিটে অ্যালাউড হওয়ার পরে আমি 5 ইয়ার্স রিফিউজি হিসাবে আছি, তাহলে এবং সেটেলমেন্টে আছে, আমি কি এখন আমার কান্ট্রি অফ অরিজিনে যে আমি কি ফেরত বিয়ে করে আসতে পারবো কি না? সেক্ষেত্রে আনসার হচ্ছে যে না, তার দেশে সে মূলত যেতে পারবে না এই রিফিউজি স্ট্যাটাস থাকাকালীন সময়ে কিংবা রিফিউজি স্ট্যাটাসের পরে যখন সে সেটেলমেন্ট উইথ রিফিউজি স্ট্যাটাসে থাকবে তখনও সে কিন্তু তার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবে না। কারণ হচ্ছে যে এইটা যদি তারা করে সেক্ষেত্রে হোম অফিস তাদের যে প্রোটেকশন স্ট্যাটাস আছে এটা রিভিউ করতে পারে এবং তারা এই যে আইলার আছে এটা কিন্তু তারা ক্যান্সেল করে দিতে পারে। অতএব আইলার পেলেই তাদের যে এই আন্ডার দ্য রিফিউজি কনভেনশন সেটা কিন্তু তাদের যায় না, তারা কিন্তু এই রিফিউজি স্ট্যাটাস এই আছে কিংবা থাকে। তো সেই ক্ষেত্রে ভলেন্টারি যদি কেউ চলে যায় দ্য কান্ট্রি অফ অরিজিনে, সেটা কিন্তু ডিটারমাইন্ড হবে যে তার আর এই যে প্রোটেকশন ইন্টারন্যাশনাল প্রোটেকশন সেটা আর তার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি ট্রাভেল করবে যেসব রিফিউজি, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে কান্ট্রি অফ অরিজিনের যে পাসপোর্ট সেটা কিন্তু তারা ইউজ করতে পারে না। সেক্ষেত্রে তাদেরকে রিফিউজি হোম অফিস রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট তাদেরকে কিন্তু নিতে হবে, তবে অবশ্যই তার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবে না। সেটা ওইখানে আপনার যে ইয়ে আছে, আপনার এই রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট আছে সেখানে উল্লেখ থাকবে। অতএব কেউ যদি রিফিউজি উইথ আইএলআর হোল্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু সে তার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবে না, গেলে কিন্তু তার রিফিউজি রিভোক হতে পারে এবং আইএলআর ক্যান্সেলিং হতে পারে, কারণ তার ইয়ে নাই, কি বলে ওয়েল ফান্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন নাই। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ব্যারিস্টার কামরুল হাসানের সঙ্গে কথা বলছেন।
এনটিভির স্টুডিওতে। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। থ্যাংক ইউ। যে আমার একজন বোন ওদেশ আইএলআর পাওয়ার পরে বিয়া করছেন, তার হাজবেন্ডের স্ট্যাটাস হইল আর তাই নিলাম এসাইলাম টিকার, তাই 5 মান্থ প্রেগনেন্ট, তাই নর কাউন্সিল আমার যে বই তাই কাউন্সিলর করে তাহারা তানোর হাজবেন্ডের কথা কাউন্সিলরেও জানাইছেন না, তারপরে ল্যান্ডলর্ডেও জানাইছেন না। এটা কি তার কোনো প্রবলেম হইব না? আমার সাথে বলতাম চাইলাম। তাহলে আপনি বলছেন যে ভদ্রমহিলা, আপনি লাইনে আছেন? জি আছি। আপনি বলছেন যে একজন ভদ্রমহিলা উনি আইএলআর হোল্ডার রিফিউজি স্ট্যাটাসে আছে, তাকে বিয়ে করেছেন, ঠিক আছে? জি করার পরে ওনারা এখন একই জায়গায় একই বাসায় আছে। উনি কি ইউনিভার্সাল ক্রেডিট পান? জি আমার বই নিয়ে ইউনিভার্সাল ক্রেডিট পাই, তারাও জানাইছেন না। ওকে, শুধু ওই ভগ্নিপতি পায় যে যে রিফিউজি স্ট্যাটাস। ওকে, তো একটা জিনিস আপনারা জানবেন, যারা রিফিউজি স্ট্যাটাস পেলেন কিংবা যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, তাদের কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের প্রতি কিছু দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে তাদের যদি চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা অবশ্যই ডিডব্লিউকে জানাতে হবে। যেরকম আপনি বলছেন যে ওনার একজন নতুন পার্টনার হয়েছে, উনি আগে একা ছিলেন এবং সেই পার্টনার সম্পর্কে উনি জানান নাই। এই ক্ষেত্রে ওই যে ভদ্রলোক, আপনার যে ভগ্নিপতি, ওনার যেটা করতে হবে, ওনার যদি ওনার ওয়াইফ যদি আপনার এনআই নাম্বার থাকে এবং যদি কোনো ইয়ে থাকে কি বলে ইমেল এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তাহলে একটি আপনার ইয়ে খুলতে পারবে, কি বলে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট খুলতে পারবে। আর ওনার তো একটা আছে, করার পরে এটা কিন্তু অ্যাডেড হয়ে যাবে, কারণ ওনার চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়েছে, উনি এখন সিঙ্গেল নাই, উনি এখন কাপল। অতএব এটা অবশ্যই তার যে ইউনিভার্সাল ক্রেডিট ডিপার্টমেন্ট আছে কিংবা তার কোচ আছে, তাকে কিন্তু এটা জানাতে হবে। না জানলে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি দেখা যায় আপনি কাজ করছেন, কোথাও ধরা পড়লেন, কিংবা কাজের দুজনের কাজ যদি এমন অ্যামাউন্ট হয় যেটা এই ইস্যুর উপরে ইম্প্যাক্ট করবে, কি বলে আপনার ইউনিভার্সাল ক্রেডিটের উপরে, আর তাছাড়া একই বাসায় যদি পার্টনার থাকে, অবশ্যই কিন্তু তাকে তার এটা চেঞ্জ অফ সার্কামস্টেন্স হতে পারে এবং তাকে কিন্তু এই জানাতে হবে। না জানালে যেটা হবে, এখন প্রথম অপরাধ হচ্ছে জানানো হয়নি চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, আর সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে যে যদি দুজনে ইনকাম থাকে এবং সেটা যদি ইনকামটা বেশি হয়, যেরকমের কোনো সেভিংস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ইউনিভার্সাল ক্রেডিট ওভার পেমেন্ট হিসাবে গণ্য হবে এবং এটার কনসিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ হতে পারে, যেহেতু এটা জানানো হয় নাই। অতএব আপনার পার্টনার যদি ইন হয়, পার্টনার যদি চলে যায়, সেগুলো অবশ্যই আপনারা জানাবেন ডিডব্লিউপিকে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আর একটা কথা, এখন আমার যে বইনের হাজবেন্ড, তানোর পাসপোর্ট বা তানোর যে ব্যাংক আছে, পাসপোর্ট হোম অফিসে রাখি লাইছেন, আর ব্যাংক যেগুলা ওটা তানোর বন্ধ রয়েছে। এখন তানোর কাছে মানে কোনো কিছু নাই আর কি, দেখাইটা যদি তারা চায়। এখন উনি যেহেতু রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন, ওনাকে আর পাসপোর্ট নিয়ে কী হবে, ওটা কোনো কাজে লাগবে না, কারণ ওনাকে হোম অফিসে ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে এবং নিয়ে সেটা কথা বলতে হবে, ঠিক আছে? হোম অফিসের ট্রাভেল ওনার আর কাউন্সিলে জানাতে হবে, কারণ দুইজন আছেন, সেক্ষেত্রে হয়তো কাউন্সিল ট্যাক্স বেশি আসতে পারে এবং যদি উনি ইউনিভার্সাল ক্রেডিট থেকে পায়, সেটা তো ইউনিভার্সাল ক্রেডিট থেকে দিয়ে দেবে। অতএব ওনার ওয়াইফ যদি কাজ না করে, এই ক্ষেত্রে যদি উনি জানাই দেন, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু না জানালেই বরঞ্চ চেঞ্জ অফ সার্কামস্টেন্স হয়ে গেছে, ওনার পার্টনার হয়ে গেছে এবং একই বাসায় থাকছেন, তো এটা আসলে ভালো দেখা যায় না এবং আইনেও পারমিট করে না। আপনি ডিডব্লিউকে সঙ্গে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তো উনি ওনার প্রয়োজন আছে কিনা আমি জানি না, কারণ ওনার যে ওয়াইফ, উনি কী বিষয়ে আছেন, কিভাবে উনি সুইচ করতে চান, এটা আসলে যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন, যে ভালো করে শুনে বুঝে নিয়ে। তারা মুসলিম ম্যারিড করতেন, ইংলিশ ম্যারিড রেজিস্টার্ড করতেন না এখনো। তারা ইংলিশ ম্যারেজ করতে চায়?
যে সাইডা মুসলিম ম্যারিড হয়েছে তারা, কিন্তু ইংলিশ ম্যারিড রেজিস্টার্ড হয়েছে না এখনো। ও না, আমি বুঝতে পারছি না ইংলিশের ব্যাপারটা আসছে কেন। কারণ যদি রিফিউজির স্পাউস হিসাবে অ্যাপ্লাই করে, জি বুঝতে পারছেন, জি সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের তো প্রয়োজন নাই। যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কইরাম না, কইরাম যে ইংলিশ যে ম্যারিড আছে ওটা রেজিস্টার্ড হয়েছে না, মুসলিম ম্যারিড করছেন তারা। কি আবার বলেন? তারা মুসলিম ম্যারিড করছেন, ইংলিশ ম্যারিড করছেন না, রেজিস্টার্ড হয়েছেন না। ওকে, ইংলিশ ম্যারেজ হয়নি তাই না? জি 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 এখন ইংলিশ ম্যারেজ না হলে এটা পার্টনার হিসাবে থাকবে, এবং যদি 2 বছর একসঙ্গে থাকেন তখন কিন্তু আবার পার্টনার হিসাবে আপনার স্ট্রং গ্রাউন্ড হবে যে আপনারা একসঙ্গে আছেন। ব্যাংকের স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার যদি থাকে, পে স্লিপ থাকে, তারপরে না উনি তো ইউনিভার্সাল ক্রেডিট আছে, এগুলো বাদ দিয়ে দিলাম। দুজনের যদি প্রুফ অফ অ্যাড্রেস থাকে, ঠিক আছে, সেটা দরকার হবে 2 বছরে, তাহলে উনি পার্টনার হিসাবে আপনাকে ডিপেন্ডেন্ট করার চেষ্টা করতে পারবে। সেক্ষেত্রে ওনাকে ইনকাম দেখাতে হবে 29,000 অ্যাটলিস্ট 6 মান্থের। আর যদি আপনার লিগ্যাল ভিসা না থেকে থাকে তখন কিন্তু একটু ডিফিকাল্ট হবে। আর ম্যারেজ না হলে সেক্ষেত্রে কিন্তু আপনার তারপরেও জানাতে হবে যে আপনি ওখানে থাকেন এবং আপনি ওনার পার্টনার। এটাই হোম অফিস পরবর্তীতে আপনি লিগ্যালাইজ যখন চেষ্টা করেন তখন তো জানাতেই হবে, প্লাস ডিডাব্লিউপিকে এখন জানাই রাখতে হবে। ঠিক আছে আপা? জি বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের অনুষ্ঠান পেশায় শেষের দিকে চলে আসছে। আমি অ্যাপিলের উপরে অনুষ্ঠানের 1 মিনিট আছে, তো আমি যে আপনাকে আপডেটগুলো দিলাম এগুলো ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপিল ব্যাকলগ চলে যাচ্ছে। তো আরেকটা দিয়েছিলাম যে কেউ যদি রিফিউজি স্ট্যাটাস উইথ আইলার হোল্ডার থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবে না। কারণ হচ্ছে যে সে যদি যায় তার ওইটা কিন্তু রিফিউজি স্ট্যাটাস রিভোক হতে পারে এবং আইলার ক্যান্সেলিং হতে পারে, অথবা আপনার ভেরি কেয়ারফুল। এবং যারা রিফিউজিতে আছেন তারা কিন্তু তাদের পাসপোর্ট নেবেন না তার কান্ট্রি অফ অরিজিনে, তারা তাদের হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তারা যাতায়াত করবে এবং তাদের যে আছে কি বলে কান্ট্রি অফ অরিজিন সেখানে তারা যেতে পারবে না। আর ব্রিটিশ সিটিজেন হলেই একমাত্র তাদের রিফিউজি স্ট্যাটাস সিজ হয়ে যায়, অতএব ব্রিটিশ সিটিজেন নিয়ে তারা যেতে। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও সামনে দেখা হবে।